ঢাকা মেট্রোপলিটন সিটি, সেখানকার আওয়ামী লীগের যে মেয়র জাহাঙ্গীর তিনি বলেছিলেন, তার একটা বিখ্যাত উক্তি ছিল, আমাদের যারা দিনের বেলা কাজকর্ম করতে দিচ্ছে না, রাতের ঘুম তাদের আমরা হারাম করে ছেড়ে দেবো। আজকের আওয়ামী লীগ যে জায়গায় আছে দ্রুত জনসমর্থন বাড়ছে, যে আওয়ামী লীগ নির্বাচন তো দাঁড়াবেই। চায়নাতে 3টে দেশের ন্যাশনাল সিকিউরিটি চিফরা মিটিং করছে, চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া। অজিত ডোভালও আছে। খুব তাড়াতাড়ি আমার মনে হয় মার্চ বা হয়তো তারপরে এপ্রিলের 10 থেকে 15 তারিখের মধ্যে হাসিনা দেশে ঢুকবে। ধর্মীয় মতবাদ মানে সেটাই সামাজিক মতবাদ, সেটাই অর্থনৈতিক মতবাদ, এবং সেটাই একমাত্র থাকবে, আর কারোর এক্সিস্টেন্স আমরা মানব না। আমার বক্তব্য আমি বলছি, কিন্তু অন্যকে এই বক্তব্য বলতে দেবো না। এ কি, এখন দেশ, এখন বহুত্ববাদ, এখন গণতন্ত্র। ওখান থেকে জর্জ সোরসের প্রতিনিধি, উনি অস্ত্র চোরাচালানদার, উনি মুসলিম সন্ত্রাসবাদীদের অস্ত্র বিতরণ করবেন, ওখানে ঘাঁটি বাংলাদেশে বাঁধতে চাইছে, আর নিজের যে কেসগুলো 26,000 কোটি টাকা মানি লন্ডারিং, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের মামলা, 5% ওয়েলফেয়ার যেটা উদ্যোগপতিদের দিতে হয় সেই মামলা, ইনকাম ট্যাক্সের 600 কোটি টাকা, সব মামলাগুলোকে প্রত্যাহার করে দিয়েছে। আবার নতুন করে মামলা হবে, হাসিনা বলেছে আবার মামলা হবে। আমি যাই গিয়ে আবার মামলা দেবো, মামলা দিয়ে ওকে ফাঁসি দেবো। শেখ হাসিনা হঠাৎ করে একদিন সকালে বাংলাদেশে গিয়ে উপস্থিত হবেন, আর শেখ হাসিনা খুব ওখানে সুরক্ষিত থাকবেন, এমনটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এখনো তৈরি হয়নি। 17ই মার্চ এরকম শোনা যাচ্ছে বাংলাদেশে, অনেকেই বলছেন, এবং আওয়ামী লীগের যে পেজ থেকে এখন পুরো নির্দেশনাগুলো আসছে বিভিন্ন জায়গায়। তারা কিছুদিন আগে যে ঢাকা মেট্রোপলিটন সিটি, সেখানকার আওয়ামী লীগের যে মেয়র জাহাঙ্গীর তিনি বলেছিলেন, তার একটা বিখ্যাত উক্তি ছিল, আমাদের যারা দিনের বেলা কাজকর্ম করতে দিচ্ছে না, রাতের ঘুম তাদের আমরা হারাম করে ছেড়ে দেবো। এখন দেখা যাচ্ছে দিনেরটা প্রায় হিজবুত তাহরির দখলে চলে গেছে, আর রাতে বিভিন্ন রকম হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে শেখ হাসিনা একদিকে তিনি দরদি, যারা আহত হয়েছেন রমজান মাসে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আবার অন্যদিকে কিন্তু ফেরার ব্যাপারে কেউ কিন্তু কিছু গ্যারান্টি দিতে পারছেন না, বা এখনও আওয়ামী লীগ স্পষ্ট অবস্থান নেয়নি। ডক্টর ইউনূস বলে দিয়েছেন কিন্তু যে তারা নির্বাচনে লড়বে কিনা তাদের ঠিক করতে হবে। তারা কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনা নির্বাচনে আমরা প্রার্থী দেব, প্রতিদ্বন্দ্বিতায় আসছি, এরকমও কোনো ঘোষণা দেয়নি। এটাও কি মানে একটু সময় নিচ্ছে পরিস্থিতির জন্য? এটা কেন হচ্ছে বা কি মনে হয়? আওয়ামী লীগ যত দিন যাচ্ছে তাদের জনসমর্থন বাড়ছে, তারা নিজেরাও বুঝতে পারছে। যত অত্যাচার হবে, 32 ধানমন্ডি ভাঙা, 4% বেড়ে গেল ভোটার, যত অত্যাচার হবে, যত খুন খারাপ হবে, যত আওয়ামী লীগের মেয়রের বাড়ি, মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি, যত কর্মীর বাড়ি, গ্রাসরুট লেভেলে যারা তৃণমূল স্তরে, যত অ্যাটাক হবে তত সংগঠিত হবে আওয়ামী লীগ। আজকের আওয়ামী লীগ যে জায়গায় আছে দ্রুত জনসমর্থন বাড়ছে। মানুষ রাস্তাঘাটে চেঁচিয়ে বলছে যে আমরা ভাত দুটি তো খেতে পারতাম, মানে খেতে পাচ্ছিলাম, আমরা তো সুস্থ ছিলাম, আমরা তো নাগরিক জীবন আমাদের অনেক সুন্দর ছিল, আমাদের নিরাপত্তা ছিল, এখন তো নিরাপত্তা নেই, আমরা খেতে পাচ্ছি না। তা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন তো দাঁড়াবেই। চায়নাতে 3টে দেশের ন্যাশনাল সিকিউরিটি চিফরা মিটিং করছে, চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া। অজিত ডোভালও আছে চায়নাতে, সেখানে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি চিফ আছে, এবং মানে রাশিয়া, চায়না, ইন্ডিয়ার ওখানেই রূপরেখা তৈরি হয়ে যাবে। আরাকান, তারপরে পাকিস্তানের ভেতরে যে খাইবার পাখতুন, ওকে, সবটাই। এবং এতে বলে দিচ্ছি, খুব আমি তো এগুলো পার্টিকুলার ডেট বলা যাবে না, খুব তাড়াতাড়ি আমার মনে হয় মার্চ বা হয়তো তারপরে এপ্রিলের 10 থেকে 15 তারিখের মধ্যে হাসিনা দেশে ঢুকবে আমার মনে হয়। এই জায়গা থেকে দেবর্ষী বাবু আরেকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আজকে ফরিদা আক্তার যিনি রয়েছেন, বা ফরাদ মাজার, এই যে উপর্যুপুরি মানে ইয়ে করে যে সুফিবাদ বা সুফিজমকে এরকম খুলেআম চ্যালেঞ্জ জানাচ্ছে, এই যে সালাফি এই যে মানে জায়গাটায়, এটা এই স্ট্যান্ড পয়েন্টটা কি হচ্ছে? মানুষকে একটু স্বস্তিতে তার মতো ধর্মাচরণ বা ধর্মীয় বিশ্বাস বা ধর্মের ভেতরে যে সাংস্কৃতিক এবং হচ্ছে যে জায়গাগুলো থাকে, অনুভূতির জায়গা যেগুলো থাকে,
সেগুলো চর্চার বদলে এই 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 যে এরকম জায়গাটা কল্পনাতীত 7 মাসে কোনো রকমভাবে কিছু করতে পারলো না। এরপর আওয়ামী লীগকে কি দোষারোপ করা, ফ্যাসিবাদের দোষর বলা আদৌ সাজে? এইটাই হচ্ছে কথা। আওয়ামী লীগের এগেইনস্টে যে মূল অভিযোগটা একচ্ছত্রবাদ, এটা তো উল্টো ধর্মীয় একচ্ছত্রবাদ, অর্থাৎ আমার মতবাদ ছাড়া আর কোনো মতবাদ এখানে আমি পালন করতে দেবো না। এমনকি বাউল মেলা, লালন মেলা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। অর্থাৎ যেখানে বিভিন্ন মানে একটা বহুত্ববাদের প্রশ্ন আসছে, বহু মতামতের সমাহার একটা জায়গা আসছে, সেইগুলোকে একের বাইরে ডিনায়াল মোডে রয়েছে। ডিনায়াল না, সশস্ত্রভাবে সেগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে। এবং আমার মতবাদ, অর্থাৎ আমার ধর্মীয় মতবাদ মানে সেটাই সামাজিক মতবাদ, সেটাই অর্থনৈতিক মতবাদ, এবং সেটাই একমাত্র থাকবে, আর কারোর আমরা মানবো না। এই যে ভয়ঙ্কর একচ্ছত্রবাদ, এইটার বিরুদ্ধেই তো বক্তব্য। অনেক মত থাকবে, মানুষ তার মধ্যে বেছে নেবে। এটাই হচ্ছে লিবারেল আধুনিক দর্শন। সেইটাকে গলা চিপে না মারলে, দেখুন প্রকাশ্যে লিবারেল এই ইসলাম বা পলিটিক্যাল ইসলাম বা বিভিন্ন বাংলাদেশের অনেক জনপ্রিয় হুজুর আছেন যারা প্রকাশ্যে হয়েছে কোনো লিবারেলিজম বা এইসবের এগুলো হচ্ছে। ফলে ডক্টর ইউনূস এখন সব দিক থেকেই একটা জায়গা, মানে তারাও হচ্ছে তাকে আক্রমণ করছে কথায়, মানে এক অভূতপূর্ব মানে একটা একচ্ছত্রবাদকে সরিয়ে দিয়ে আরেকটা একচ্ছত্রবাদ ধর্মীয় নিয়ে আসা হচ্ছে, যেখানে বহুমতের কোনো জায়গা দিচ্ছে না। ফলে কি অবস্থানটা হলো, এই যে তথাকথিত আওয়ামী লীগের একচ্ছত্রবাদকে কি মানে দলীয় একচ্ছত্রবাদ হিসেবে, দলীয় একচ্ছত্রবাদ মানে আর এই ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট সালাফি বা ওয়াবি একটা দর্শনের মতবাদ যারা পোষণ করছেন তারা একচ্ছত্র তৈরি করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই, এবং তার শুধু তাই নয়, অসহিষ্ণুতা, অর্থাৎ অন্য কোনো মতবাদকে সেইটাকে একদম ডিনায়াল মোড, এবং ডিনায়াল মোড না, হিংস্র ডিনায়াল মোড। সমস্যাটা এইখানে যে আমার মতামত নিশ্চয়ই তোমার মতামত প্রাধান্য থাকতে পারে, কিন্তু অন্যর মতামত প্রকাশ করেছে। ভলটেয়ারকে আমরা কেন আজকে প্রাসঙ্গিক করে আনছি যে আমার বক্তব্য আমি বলছি, কিন্তু অন্যকে এই বক্তব্য বলতে দেবো না। এ কোন দেশ, এ কোন বহুত্ববাদ, এ কোন গণতন্ত্র? কিন্তু বাংলাদেশে এখন সেটাই হয়ে যাচ্ছে, একটা ধর্মীয় মতবাদ, ধর্মীয় সেটাকে সামাজিক মতবাদ, সেটাই রাষ্ট্রীয় মতবাদ, সেটার সাংস্কৃতিক মতবাদ, তার বাইরে কিছু করতেই পারবে না, এবং রাষ্ট্র সেটা ইনকারেজ করছে, রাষ্ট্রের কোনো ভূমিকা থাকছে না। সমস্যাটা হচ্ছে এইখানে। সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি হয়ে গেছে বাংলাদেশ, সিরিয়াল মতন। ওখান থেকে জর্জ সোরসের প্রতিনিধি, উনি অস্ত্র চোরাচালানদার, উনি মুসলিম সন্ত্রাসবাদীদের অস্ত্র বিতরণ করবেন, ওখানে ঘাঁটি বাংলাদেশে বাঁধতে চাইছে, আর নিজের যে কেসগুলো 26,000 কোটি টাকা মানি লন্ডারিং, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের মামলা, 5% ওয়েলফেয়ার যেটা উদ্যোগপতিদের দিতে হয় সেই মামলা, ইনকাম ট্যাক্সের 600 কোটি টাকা, সব মামলাগুলোকে প্রত্যাহার করে দিয়েছে। আবার নতুন করে মামলা হবে, হাসিনা বলেছে আবার মামলা হবে, আমি যাই গিয়ে আবার মামলা দেবো, মামলা দিয়ে ওকে ফাঁসি দেবো। এই যে বাংলাদেশের এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি আর কি, ফাঁসি, হত্যা, কু, এর বাইরে থেকে একটা বাংলাদেশকে ভাবার মতো জায়গা অনেকেই মানে হয়েছে, যে যেখানে ভারত বা এই পশ্চিমবঙ্গে মানুষ বা ভারতের তাদের অনেক কিছু যে কন্ট্রিবিউশনস যেগুলো রয়েছে, সৃষ্টিশীল জায়গা থেকে যেগুলো রয়েছে, যে বহুত্ববাদের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সম্ভাবনাটা তৈরি হচ্ছে, তাকে উৎপাটিত করার জন্যে জাস্ট ডক্টর ইউনূসের আকাঙ্ক্ষা, লোভ, এবং হচ্ছে তার সাথে হচ্ছে অল্প বয়সে ক্ষমতা দখল করার জন্য যে সুযোগ সমন্বয়করা কাউকে দেখিয়েছেন, এইটা এখন একটা ব্যাকফায়ার হচ্ছে। প্রশ্ন হচ্ছে প্রদীপবাবু, এইখান থেকে দাঁড়িয়েই যেটা বলছে যে রাশিয়া, চীন বা অন্যান্য যে সমস্ত শক্তি রয়েছে, আশ্চর্যজনকভাবে শেখ হাসিনা কিন্তু এখনো বলছেন না যে নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, নাকি তিনি দেশে ফিরে যা সিদ্ধান্ত হবার হবে। হয়তো এবার হয়তো সেনাবাহিনীর ক্ষেত্রে আগে যেরকম একটা নির্দেশিকা এসেছিল, গুলি কিন্তু চালানো যাবে না, ঠেকাতে হবে বাদবাকিদের। তাহলে কি বলা যেতে পারে একটা এইরকমই মানে পাশার দান পাল্টে যাওয়ার মতোই সম্ভাবনা তৈরি হয়েছে? দেখুন, শেখ হাসিনার কাছে এখন সব থেকে বড় প্রশ্ন যে তিনি নির্বাচনের আগে বাংলাদেশে আসবেন না নির্বাচনে আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে আসবেন। এইটা এখন শেখ হাসিনাকে মানে বড় প্রশ্ন তার সামনে এবং আওয়ামী লীগের কাছে। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনা দেখার চেষ্টা করছেন যে বিশ্বের অন্তত আঞ্চলিক যে শক্তিগুলো, সেই শক্তিগুলো সম্পূর্ণরূপে শেখ হাসিনার পক্ষে থাকছে শুধু নয়,
এই ইউনিট সরকার এবং তার যে সাঙ্গপাঙ্গ তাদের বিরুদ্ধে কতটা থাকছে এইটাকে এনশিওর করতে হবে। কারণ শেখ হাসিনা হঠাৎ করে একদিন সকালে বাংলাদেশে গিয়ে উপস্থিত হবেন আর শেখ হাসিনা খুব ওখানে সুরক্ষিত থাকবেন, এমনটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এখনো তৈরি হয়নি। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিট সরকার। দেখুন, মোহাম্মদ ইউনিসকে কিন্তু একেবারে কোণঠাসা জায়গায় এখন এই মুহূর্তে তিনি আছেন। তার কারণ কোন রাজনৈতিক দল, এমনকি নতুন যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, তারা কিন্তু তাকে জায়গা দেয়নি। ফলে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে নির্বাচনে কনটেস্ট করে ক্ষমতায় আসার জায়গায় মোহাম্মদ ইউনিস নেই, এবং তিনি বুঝতে পারছেন যে তিনি শুধু আওয়ামী লীগের চক্ষুশীল ছিলেন তা নয়, এই কদিন থাকতে গিয়ে কাউকেই খুশি করতে না পেরে তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা অনভিপ্রেত ব্যক্তি হয়ে গেছেন। ফলে তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নথিপত্র সব নষ্ট হয়ে যাক, আর তদন্ত হবে না, এই অভিসন্ধিটা ব্যর্থ হয়েছে। ব্যক্তিগত অভিসন্ধি ব্যর্থ হয়েছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার নক্কারজনক ভূমিকা তাকে পুরো বিশ্বে তার যে সমাদর ছিল সেটাকে ভুলুণ্ঠিত করেছে। এবং আমি একটা ব্যাপারে মোহাম্মদ ইউনিসকে ধন্যবাদ জানাবো, যে তার যে ফেলিওর, তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা আওয়ামী লীগের গুরুত্বটাকে অনেক বেশি করে তৈরি করেছে বাংলাদেশের মানুষের সামনে। যে বাংলাদেশের মানুষের কাছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ যদি একাধিপত্য করে, একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশে আর কোনো উদারনৈতিক শক্তি নেই এই মুহূর্তে যে সেটাকে নতুন করে তৈরি করার সম্ভাবনা দেখাতে পারে। ফলে আজকে উন্নততর আওয়ামী লীগ, রিফর্মড আওয়ামী লীগ, এটাই একমাত্র বাংলাদেশের ভবিষ্যৎ।